আচ্ছা, আমরা আজকে শিখবো হচ্ছে পিএইচপি। তো পিএইচপিটা হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা কেন সার্ভার সাইড? কারণ এটা সার্ভারে রান করে। আর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেমন আমরা শিখছিলাম এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা জেকুইরি, বুটস্ট্র্যাপ, এগুলো সাধারণত হচ্ছে ক্লায়েন্ট সাইড, মানে এগুলো সার্ভার ছাড়াই রান করা পসিবল। কিন্তু পিএইচপি তারপরে আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সার্ভার ছাড়া রান করবে না। আচ্ছা, পিএইচপিটা কেন আমরা শিখবো? পিএইচপিটা আমরা যেকোনো শিখবো, যেমন ধরেন আপনি যদি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান কম্পিউটারের জন্য, যেটা সেটার জন্য আপনাকে শিখতে হবে হচ্ছে সি শার্প, ডট নেট, এসপি ডট নেট, সি শার্প ডট নেট, এটা শিখতে হবে, এটা জানতে হবে। আবার যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশনে যান, তারপর তাহলে আপনাকে শিখতে হবে যে অ্যান্ড্রয়েড স্টুডিও শিখতে হবে, অথবা আপনাকে শিখতে হবে জাভা, জাভা প্রোগ্রামিং শিখতে হবে। ঠিক আছে। আবার যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং নিয়ে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, তখন আপনাকে শিখতে হবে পাইথন। তো পিএইচপিটা হচ্ছে মেইনলি ওয়েব বেসড কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, ওয়েবসাইটের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো কি ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করার জন্য আপনাকে এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে হবে। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ শুধু পিএইচপি না, আরো অনেক ধরনের আছে। আছে মাইক্রোসফটের এএসপি, তারপর হচ্ছে পাইথনের দিয়েও সার্ভার সাইড করা যায়, জেঙ্গু ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এটা দিয়ে করা যায়। তারপরে আছে আপনার পিএইচপির আরো কিছু ফ্রেমওয়ার্ক থাকে, লারাভেল আছে, তারপরে হচ্ছে কোডিনেটর আছে। তো পিএইচপি শেখার পরে হচ্ছে এই যে ফ্রেমওয়ার্কে যাওয়া। পিএইচপি হচ্ছে বেসিক কোড, পিএইচপি হচ্ছে বেসিক, তারপরে হচ্ছে আপনি আপনি উপরে দিয়ে যেতে পারবেন। আচ্ছা, তো পিএইচপিটা দিয়ে কি করা যায়? পিএইচপি দিয়ে হচ্ছে ডাইনামিক কোন একটা ওয়েবসাইট তৈরি করা যায়। যেমন আমরা যদি ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে চাই, আমরা এতদিন পর্যন্ত জাভা শিখছি, এগুলো দিয়ে আমরা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবো। এগুলো ডাইনামিক না। ডাইনামিক মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সম্পূর্ণভাবে কোডিং ছাড়া চেঞ্জ করা যাবে। ধরুন আপনি ওয়েবসাইট টাইটেল চেঞ্জ করবেন, টাইটেলের জন্য একটা ফর্ম থাকবে, ফর্মটার মধ্যে লিখবেন, সাবমিট করবেন, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা পোস্ট দিবেন, পোস্ট ক্রিয়েট, পোস্টের মধ্যে যাবেন, ক্রিয়েট পোস্ট, ওখানে গিয়ে পোস্ট টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ইমেজ দিবেন, অটোমেটিক আমাদের ওয়েবসাইটে পোস্ট অ্যাড হয়ে যাবে। কোনটা পোস্ট ডিলিট করবেন সেটাও করা যাবে, এডিট করা যাবে, আপডেট করা যাবে, সব কিছু করা সম্ভব আপনার হচ্ছে যদি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মধ্যে এক্সপার্ট হতে পারলে আপনি এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে। তো পিএইচপিটা বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য তৈরি করা হয়েছে। তো আমরা যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখি, ওয়ার্ডপ্রেস সাধারণত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও দিয়ে ওয়ার্ডপ্রেস এর মতো সাইট তৈরি করতে পারবেন আপনি। পিএইচপি দিয়ে ওয়ার্ডপ্রেস এর মতো সাইট তৈরি করা যাবে। এখানে এডিটিং প্যানেল থাকবে, ড্যাশবোর্ড থাকবে, ইউজার ক্রিয়েট করা থাকবে, এক একটা ইউজার এক একটা রোলস থাকতে পারে। আচ্ছা, তো পিএসপি যখন তৈরি করা হয়, পিএসপি এর একটা নাম দিয়েছে ওরা, এটা হচ্ছে পার্সোনাল হোম পেজ। পিএসপি যখন নাম তৈরি করা হয়, তখন এটা নাম দিয়েছে পার্সোনাল হোম পেজ। তো পিএসপিটা যে আবিষ্কার করছে তার ছবিটা আপনাদের দেখাই। এই যে এই বদুলোক, এই বদুলোক উনি হচ্ছে আমাদের পিএসপি বলা যায় আঙ্কেল, তাই তো? এই বদুলোক পিএসপি আবিষ্কার করছে। পিএসপি ওটার নাম হচ্ছে রেসমোস ল্যাডফোর্ড, রেসমোস ল্যাডফোর্ড, 1994। তিনি যে ল্যাঙ্গুয়েজ থেকে সেটা আবিষ্কার করছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আবিষ্কার করার পরে প্রায় 1995 জুন মাসে তিনি এটা বাজারে ছাড়ছে, এবং এটা জনগণের কাছে ওপেন সোর্স করে দিচ্ছে। মানে এটা একটা ওপেন সোর্স, এটা ইউজ করতে আপনার কোনো কোনো টাকা খরচ করতে হবে না। ঠিক আছে, এটা একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। তারপর তো পিএইচপি যখন তৈরি করা হয় তখন এটা নাম দিয়েছে পার্সোনাল হোম পেজ। পরবর্তীতে এটার নামকরণ করা হয় হাইপার টেক্সট ফ্রি বক্স। বুঝতে পারলাম সবাই? শুনতে পাই? এটা হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে এটা সার্ভার ছাড়া রান করবে না। এটাতে কি করা যায়? ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায়। এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় ডাটা প্রসেসিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ওপেন সোর্স, মানে এটা সবার জন্য উন্মুক্ত, যে কেউ ইউজ করতে পারে। এটা ইউজ করতে আপনার কোনো টাকা, ডলার কোনো কিছু খরচ করতে
হবে না, এটা রান করে কোথায়? সার্ভারে, রান অন সার্ভার। তারপর এগুলা বুঝলাম। তো পিএইচপি শেখার আগে আমাকে কি কি জিনিস জানতে হবে? পিএইচপি শেখার আগে আমাকে জানতে হবে এইচটিএমএল, যা আমরা অলরেডি জানি। সিএসএস জানতে হবে, তাও অলরেডি জানি। জাভাস্ক্রিপ্ট জানতে হবে, তাও মোটামুটি বেসিক জানি আমরা। জেকিউএলি জানতে হবে, তাও জানি। বুটস্ট্র্যাপ শিখতে হবে, তাও জানি। তারপর আমাদের পিসিতে একটা লোকাল সার্ভার থাকা লাগবে। আমরা এখন লাইভ সার্ভার নিয়ে কাজ করবো না, আমরা হচ্ছে একটি লোকাল সার্ভার নিয়ে কাজ করবো। লোকাল সার্ভার হচ্ছে আপনার জাম্প হতে পারে অথবা ওয়াম্প হতে পারে, যে কোনো একটা সার্ভার নিয়ে কাজ করবো। কনফিগ করা লাগে php.ini, বর্তমানে এটা করা লাগে না। তারপর পিএইচপি দিয়ে কি করা যাবে? পিএইচপি দিয়ে হচ্ছে ডাইনামিক কন্টেন্ট তৈরি করা যাবে। ক্যালকুলেট ম্যাট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, দ্যাট মিনস ফেসবুকের মতো ওয়েবসাইট, টুইটারের মতো, লিঙ্কডইন এর মতো, ঠিক আছে। তারপর কি জানি আছে আরো, লাইকি, আরো আছে না লাইকি না কি জানি, এরকম ধরনের সাইট আমরা তৈরি করতে পারবো। তারপরে আরো আছে আপনার কি বলে নেটওয়ার্কিং সাইটের নাম বলেন তো? হোয়াটসঅ্যাপ। তারপর হ্যাঁ, রাইট। তারপর হচ্ছে ই কমার্স ফাংশনালিটি অ্যাড করা যাবে। তারপর কি করা যাবে? ডাটা ম্যানেজমেন্ট করা যাবে, ডাটাবেসকে কন্ট্রোল করা যাবে। দ্যাট মিনস আপনি ডাটাবেস থেকে ডাটাটা কুইরি করে নিয়ে আসতে পারবেন, সার্চিং করে। 1,00,000 ডাটা আছে আপনার ওয়েবসাইটে, একটা ডাটাবেসের মধ্যে 1,00,000 ডাটা আছে, ওখান থেকে মাত্র একটা ডাটাকে কি করতে পারবেন? সার্চ করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তারপরে কি করতে পারবেন? এটাকে আবার এডিট করা যাবে, ডিলিট করা যাবে। তারপর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্যাট মিনস ওয়ার্ডপ্রেস এর মতো ওয়েবসাইট আপনি বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেস এর মতো সাইট তৈরি করা যাবে। তারপর ইউজার প্যানেল তৈরি করতে পারবেন। তারপর করা যাবে অ্যাক্সেস এসকিউএল, মাইএসকিউএল, ওরাকল ডাটাবেস, এগুলো ইউজ করা যায়, মানে এগুলো হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। অ্যাক্সেস এসকিউএল, মাইএসকিউএল, ওরাকল। তো আমরা মেনলি শিখবো হচ্ছে মাইএসকিউএল, এটসেট্রা। ওকে, তো আশা করি আপনারা হচ্ছে পিএইচপি দিয়ে কি করা যায় তা অলরেডি বুঝে ফেলেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই পার্টের মধ্যে, কারো কোনো কোশ্চেন? সার্ভার জিনিসটা কি? ধরেন আপনি যে ফেসবুকটা যে ইউজ করেন, ফেসবুকের ইনফরমেশন গুলো কোথা থেকে আসে বলেন তো? ফেসবুকের ইনফরমেশন গুলো থাকে ফেসবুকের সার্ভার থেকে। মানে ওই ফেসবুক সার্ভার মানে হচ্ছে কতগুলো কম্পিউটার দিয়া একটা ধরেন কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর যত ফেসবুক আইডি আছে, একটা কম্পিউটার না, এখানে হাজার হাজার কম্পিউটার থাকতে পারে, লক্ষ লক্ষ কম্পিউটার থাকতে পারে, কয়েকশো কম্পিউটার থাকতে পারে। কয়েকটা কম্পিউটার দিয়ে তারা কি করছে? সার্ভার তৈরি করছে, যেটা সবসময় অনলাইনের সাথে কানেক্টেড, যেটা আমাদের সবসময় ইন্টারনেট থাকতে হবে। যদি কোনো কারণে ওই সার্ভার যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই সার্ভারের মধ্যে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন নষ্ট হয়ে যাবে। মানে আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করি, আমাদের ওয়েবসাইট গুলো রান করে কোথায়? আমাদের পিসিতে না? তো আমাদের পিসি থেকে আমরা যখন একটা ওয়েবসাইটকে অনলাইনে, আমাদের পিসিটা এটা হচ্ছে লোকাল সার্ভার। আমাদের পিসিটা কি? লোকাল সার্ভার। আমরা যখন এই ওয়েবসাইটটাকে হোস্টিং করব, হোস্টিং মানে হচ্ছে অন্য কোনো একটা কম্পিউটারকে ভাড়া করে রাখবো, মানে সার্ভারে রাখবো, তখন আমাদেরকে কিছু টাকা পে করতে হয়। মানে এই সার্ভার হচ্ছে কি আপনাকে কিছু সেবা দেয়। মানে ওই সার্ভারের মধ্যে এই যে ইয়া থাকে, কম্পিউটারের মতো হার্ড ডিস্ক থাকবে, এই থাকবে, সেই থাকবো। পুরো কম্পিউটারে এটার মধ্যে হচ্ছে সকল ইনফরমেশন গুলো সেভ থাকবো, এখান থেকেই ইনফরমেশন আমাদের এখানে আসবে। যেমন আমি আপনাদের একটু গ্রাফিক্যালি বোঝাই।
দেখেন দেখেন এই ক্লায়েন্ট হচ্ছে ব্রাউজার, ক্লায়েন্ট কি ব্রাউজার। ধরুন আপনি এখানে লিখলেন সাপোজ এখানে লিখলেন যে www.facebook.com, এটা লিখে আপনি ব্রাউজারে হিট করেন, তাই না? তো এই হিটটা কোথায় যায়, মানে যখন আপনি হিট করেন তখন সে এই সার্ভারের আইপি অ্যাড্রেসটা সার্চ করে, মানে ওই আইপি অ্যাড্রেস নাম শুনছেন? সার্ভারের আমাদের এই যে facebook.com এর আইপি অ্যাড্রেসে সার্চ করে, তো এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভারকে কি করে রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট ক্লায়েন্ট সার্ভারকে হচ্ছে রিকোয়েস্ট পাঠায়। তো রিকোয়েস্ট পাঠানোর পরে এই facebook.com এর আইপি ধরন হচ্ছে সাপোজ এরকম 127, সাপোজ হচ্ছে 527, এরকম ধরনের একটা আইপি অ্যাড্রেস ফেসবুকের। তো facebook.com কি করে, যখন সে এটাকে পাঠায় তখন এই facebook.comটা এটা এই আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে সার্ভারকে সার্চ করে যে এই আইপি অ্যাড্রেসের ইনফরমেশন গুলা সার্ভারে আছে কিনা, সেটা রিকোয়েস্ট করতেছে, যদি থাকে তাহলে সে কি করবে, একটা রেসপন্স পাঠাবে। তবে সে অনুসারে কি করবে, একটা রেসপন্স পাঠাবে। দেখি এখানে হবে রেসপন্স, রেসপন্স তার মানে ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, আর সার্ভার ক্লায়েন্টকে কি করবে, যদি আমার ওই এই আইপি অ্যাড্রেস ইনফরমেশন যদি সার্ভারে থাকে, সার্ভারের ভিতরে এরকম ফোল্ডার থাকবে, আমাদের কম্পিউটারে যেরকম ফোল্ডার থাকে না, সার্ভারের ভিতরে এরকম ফোল্ডার দিয়ে আমাদের ইয়াগুলা ওয়েবসাইটটাকে সেভ করা রাখবে, ওই অনুসারে সার্ভার কি করবে, রেসপন্স পাঠাবে। যদি না থাকে তাহলে বলবে যে the website wasn't found বা কিছু একটা আসবে, ঠিক আছে, বা লিংক ইজ নট ওয়ার্কিং, এরকম কিছু আসবে, এরকম কিছু হয়তো এরর শো করবে। পৃথিবীর সবকিছু সকল ওয়েবসাইটে কি করে, ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, সার্ভার কি করে ওই অনুসারে রেসপন্স করে, রিকোয়েস্ট রেসপন্স। যেমন আপনারা যখন meet.google.com এর লিংকে ঢুকছেন তখন আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন সার্ভারকে, সার্ভার কি করছে, আপনাকে রেসপন্স করছে, রিকোয়েস্ট রেসপন্স, এভাবে কিন্তু কাজটা হচ্ছে। যেমন আমরা যখন এই যে ইউআরএল এ যখন যাবো একটু পরে, আমরা একটা সার্ভার তৈরি করব, আমাদের পিসিতে একটা লোকাল সার্ভার তৈরি করব, ওই সার্ভারের মধ্যে যখন হিট করব সার্ভার সেই অনুসারে আমাদের কি পাঠাবে, রেসপন্স পাঠাবে। বুঝতে পারলাম সবাই? আর কোনো কোশ্চেন আছে? তারপরে আমরা হচ্ছে এখানে যাচ্ছি, আচ্ছা তাহলে আমাদের সার্ভার লাগবে, তো সার্ভার আমরা কোথা থেকে পাবো, লোকাল সার্ভার, আমাদের পিসিটাকে সার্ভারে কনভার্ট করতে হবে, তাহলে হচ্ছে জাম্প ডাউনলোড করবা, জাম্প ডাউনলোড করবো। এটা হচ্ছে আপনি এখানে লিখবেন গুগলে, এখান থেকে আপনি যে প্রথম লিঙ্কটাতে যাবেন। এখন আপনার পিসিটা কত বিটের, 32 বিটের হতে পারে, 64 বিটের হতে পারে। তো আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি কি করবেন, এটাকে ডাউনলোড করবেন। যেমন আমি এখানে যাই মুভ ডাউনলোডসে, এখানে গেলে অনেকগুলা ভার্সন দেখতে পাবো, এই যে অনেকগুলা ভার্সন, জাম্প উইন্ডোজ, এটা হচ্ছে আমি এই যে অনেকগুলা ভার্সন আছে, 7.4.0 লেটেস্টে ডাউনলোড করবেন, ঠিক আছে। যে এখান থেকে 64 বিট হলে যে 64 বিটের, 64 বিটের আছে যে 64 বিটের, 164, যদি 186 লেখা থাকে তাহলে হলো 32 বিটের।
যদি 186 লেখা থাকে তাহলে 32 বিটের, আর যদি 164 লেখা থাকে 64 বিটের। এগুলো হচ্ছে কি 64 বিটের, 64 বিটের, 32 বিটেরও আছে। ঠিক আছে, তো যার পিসি যে কনফিগারেশনে সেই কনফিগারেশনে সে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। ঠিক আছে, 32 বিটের সফটওয়্যার 64 বিটে রান হবে, বাট 64 বিটের 32 বিটের মধ্যে 64 বিটের রান করাতে প্রবলেম হবে, বুঝছেন? তো আপনাদের পিসিটা দেখবেন যে আসলে কোন বিটের, কত বিটের। তখন প্রপার্টিতে যাবেন, যে ডিস পিসিতে গিয়ে প্রপার্টি, এখানে গিয়ে ওই যে লেখা আছে দেখেন একদম পাবে 64 বিট অপারেটিং সিস্টেম, সিস্টেম টাইপ, বুঝছেন? ওখানে যাবেন 64 বিট অপারেটিং সিস্টেম, তাহলে বুঝবেন যে আপনার পিসিটা কত বিটের হবে। কে লিখলো এটা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কথা কতক্ষণ ধরে শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসবেন, ডাউনলোড কি করবে, স্ক্রিন দেখা যাচ্ছিল। এই যে প্রথম ইয়েতে জাম্প ফর উইন্ডোজ 7.2.3 আছে, 7.4.10 আছে, লেটেস্টটা মনে হয় 7.4.10। আরো ভার্সন দেখতে চাইলে মোর ডাউনলোড যাবে। হ্যাঁ, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে ডাউনলোড করে নিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন। তো আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে, আমি আর কিছু যাচ্ছি না, আপনারা এটা ইনস্টল করবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে কিভাবে করতে হবে। ইনস্টল হতে একটু টাইম লাগবে। ঠিক আছে, তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো ইনস্টল করবেন কোথায়? ইনস্টল করলে এটা সাধারণত নরমালি সি ড্রাইভে ইনস্টল হবে। সি ড্রাইভে ইনস্টল করবেন। হ্যাঁ, আচ্ছা, আমি সি ড্রাইভে ইনস্টল করছি। এই যে জাম নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়েছে। জাম্পের ভিতরে অনেক ফোল্ডার থাকবে, এখানে কোনো ফোল্ডার ডিলিট করার, কোনো ফাইল ডিলিট করার কোনো দরকার নেই। আছে দরকার? কোনো ফোল্ডার, কোনো ফাইল ডিলিট করার দরকার নেই। এখানে হিউজ ফাইল, হিউজ ফোল্ডার, প্রত্যেকটার ভিতরেও হিউজ ফাইল আছে, কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কিভাবে কি করবেন ডিলিট না করে? কি করবেন, কি করতে হবে, কি করতে হবে না খেয়াল করেন। তো ডাউনলোড করার পরে আপনি এখানে সার্চ দেন, অথবা জামটাকে এখানে পিন করে নিয়ে রাখেন যাতে সবসময় আপনার কাজে লাগে। এই কারণে আপনি এই যে এখানে স্টার্টে এটাকে পিন করেন। কিভাবে? এখানে লেখেন জাম, এক্স এ এম সি, জাম। জাম চলে আসছে না? রাইট বাটনে ক্লিক করে কি আছে, পিন টু টাস্ক বার। পিন টু কোথায়? টাস্ক বার, বুঝছি আমি। এই যে টাস্ক বার চলে এসেছে। তাহলে আমার যেটা সবসময় লাগবে, আমি এখানে ক্লিক করলে কি করতে পারবো? এটা ওপেন করতে পারবো। তাহলে এখানে রাখবেন। ঠিক আছে, যাতে বারবার এখানে সার্চ করে আর খুঁজতে না হয়। বুঝতে পারলাম সবাই? তো ওপেন হতে একটু টাইম লাগে। ওপেন হয়েছে, তো ওপেন হয়েছে, অনেকগুলো ওপেন হয়ে গেছে একসাথে। তো শুরুতে আপনাদের এরকম থাকবে যে সবগুলাই স্টার্ট করা থাকবে, স্টার্ট 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 স্টার্ট, মানে স্টার্ট লেখা আসবে। তো আপনি এগুলো কি করবেন? অ্যাপাচি আর মাইস্কেল, অ্যাপাচি কি স্টার্ট করবেন, মাইস্কেল কি স্টার্ট করবেন, দুইটাকে স্টার্ট করবেন। অ্যাপাচি আরটা কি, মাইস্কেল। বুঝতে পারলাম? কাকে কাকে স্টার্ট করবেন? অ্যাপাচি আর মাইস্কেল। ক্লিয়ার সবাই? দুইটাকে স্টার্ট করবেন।
স্টার্ট করার পরে আপনি এখন থেকে আমরা যেভাবে ফোল্ডার ক্রিয়েট করতাম যে কোনো ড্রাইভে বা যে কোনো জায়গায় গিয়া, এখন থেকে আপনি আর ওখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন না। যত সব কাজ আছে সবগুলা করবেন হচ্ছে জাম্পের ভিতরে, htdocs এর ভিতরে, এখানে আপনাকে ফোল্ডার বানাতে হবে। আজ থেকে আর কোনোদিন অন্য জায়গায় ফোল্ডার তৈরি করবে না, জাম্পের ভিতরে, htdocs এর ভিতরে। বুঝতে পারছি? হ্যাঁ, নেওয়া যাবে। ইনস্টল করার সময় আপনাকে ইউজ করতে হবে। ইনস্টল করার পরে আপনাকে বলবে যে সিতে ইনস্টল করে রাখবেন না জিতে, তখন আপনি ওই যে লোকেশনটা দিয়ে দিলেন, তখন করা যাবে। তাহলে অন্য হ্যাঁ, তাহলে অন্য এত বাড়ি কাজ সাধারণত করা হয় না। আর কাজ করার সময় যখন দেখা যায় ফুল হয়ে যাবে, তখন ইয়াগুলাকে, আপনার যে ওয়েবসাইট গুলাকে এটাকে অন্য ফোল্ডার রাখলেন, পরে আবার কাজ যখন আবার আনবেন তখন আবার নিয়ে আসবেন। সব ফোল্ডার, সব প্রজেক্ট তো আর স্টেটস এর মধ্যে রাখতে হবে না, আপনি অন্য ফোল্ডারে রেখে দিলেন। যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমাকে কাজটা দেখান, তখন আপনি জাস্ট জাম্পের মধ্যে রাখা তারপর কাজটা দেখালেন। বুঝছেন না? আপনি কপি করে রেখে দিলেন অন্য জায়গায়। বাট কাজ করার সময় কোথায় রাখতে হবে? htdocs এর মধ্যে রাখতে হবে। কাজ করার সময় মাথায় রাখতে হবে, অন্য জায়গায় এখন কিন্তু কাজ করবে না। জাম্পের ভিতরে, htdocs এর মধ্যে। তো এখানে আছে বেস টাইপ, এটা হচ্ছে আপনার সার্ভারের সকল ইনফরমেশন এখানে থাকবে। সার্ভারের সকল ইনফরমেশন মানে আপনার ওয়েবসাইটের মধ্যে যা যা থাকবে, ইমেজ, ভিডিও যা আছে সব থাকবে কোথায়? এই ফোল্ডার, এই জায়গার মধ্যে ফোল্ডার বানাবেন, ওই ফোল্ডারের মধ্যে থাকবে। তো আমি এই জায়গার মধ্যে একটা ফোল্ডার বানাচ্ছি, নিউ ফোল্ডার। আপনারা হচ্ছেন বেজ কোড, আমি এখানে দিচ্ছি বেজ কোড। ঠিক আছে, বেজ কোড দিচ্ছি। এটা হচ্ছে আমার ফোল্ডার। ওই ফোল্ডারের মধ্যে আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? ক্লাস বলেন 24 না 5? ক্লাস 25। এর ভিতরে আজকে আমরা যা যা শিখছি তার ফোল্ডার গুলো বানাবো। তো আমি এখানে লিখলাম ইন্ডেক্স ডট, এখন থেকে আর html লিখবো না, এখন থেকে লিখবো php। কি লিখবো? php। আমাদের html এর এক্সটেনশন কি ছিল? html না? css এর এক্সটেনশন কি ছিল? css না? তাহলে জাভাস্ক্রিপ্ট এর এক্সটেনশন কি ছিল? js। php এর এক্সটেনশন হবে .php। ক্লিয়ার? php এর এক্সটেনশন কি? .php। আমরা এটাকে ওকে। তো এইটাকে এখন আমরা সাবলাইমে রান করি। কাজ করে আমি ক্লাস 25 থেকে সার্ভারে যাতে রান করি, সাবলাইমে রান করি। open with sublime text। সব কিছুরই প্রয়োজন আছে, এটার ভিতরে সবকিছু থাকবে। মানে এখানে এই ফোল্ডার, এটার ভিতরে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সব ফাইল। এখানে সিএসএস, এখানে ফন্টস, এখানে জেএস, এখানে ইমেজেস, এখানে index.php। মানে html না লিখে কি লিখলাম? index। বুঝছেনই ঘটনা? মানে আগে যে কাজগুলো করতাম এই কাজগুলো সবই হবে, বাট এখানে index.php। দেখেন এটা হচ্ছে আমাদের index.php। তো আমি যদি এখানে html5 লিখি, এর মধ্যে শুরু করে কিনা ট্যাব প্রেস করলাম, এটা আছে না? তো আমি যদি এখানে একটা ট্যাগ লিখি, php ট্যাগ, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কি এখন যদি আমরা আগের মতো এটা ব্রাউজারে ওপেন করি হবে কিনা দেখেন তো? ব্রাউজারে ওপেন হয় কিনা? ব্রাউজার করি, তো দেখেন হয় কিনা? ঠিক আছে, এই যে ডক টাইপ এভাবে চলে আসছে না? কিন্তু আমরা কি এভাবে চাই?
আমরা চাই কি শুধুমাত্র আউটপুটটা না, হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা কি না, তাহলে পিএসপি ফাইল এভাবে ওপেন করা যায় না। শুনতে পান না সবাই? তাহলে পিএসপি ফাইল এভাবে ওপেন করা যায় না। তাহলে পিএসপি ফাইল কিভাবে ওপেন করবেন? ফার্স্ট টাইম বললাম জাম্পের ভিতরে এই যে অ্যাপাচি স্টার্ট করতে হবে, মাইস্কুয়েল স্টার্ট করতে হবে। তাহলে আপনি এখানে লিখবেন, এই ব্রাউজারে লিখবেন লোকাল হোস্ট লিখবেন। আমি ওই ফাইলটাকে ওপেন করতে দেখেন লোকাল হোস্ট যখন লিখবেন তখন এটা হচ্ছে আপনার এই ফাইলের ভিতরে ঢুকবে, মানে htdocs এর ভিতরে ঢুকবে। আপনি যদি লোকাল হোস্ট লিখে এন্ট্রি দেন, দেখেন তো কি আসে কিনা। কি আসছে? ওয়েলকাম টু জাম্প। লোকাল হোস্ট লিখে এন্ট্রি দেওয়াতে কি আসছে? ওয়েলকাম টু জাম্প। তার মানে দ্যাট মিনস এখানে একটা জিনিস কাজ করছে, এটা হচ্ছে এখানে index.php টা রান হচ্ছে, এই ফাইলটা রান হচ্ছে, এই ফাইলটার কাজ হচ্ছে এটা। তো আমি তো চাই না এই ফাইলটা রান হোক, আমি চাই কোনটা, আমাদের বেস 4 ক্লাস 25 তার ভিতরে রান হবে। তো আমাদের, আমি এখন আছে কোথায়? এই জায়গার মধ্যে। এই জায়গা থেকে এটার মধ্যে ঢুকেন কেমনে? বেস 4 আমাদের লিখতে হবে লোকালহোস্ট স্ল্যাশ বেস 4। দেখেন বেস 4 স্ল্যাশ স্ল্যাশ কেন দিব? কারণ তার ভিতরে আরেকটা ফোল্ডার আছে ক্লাস 25। তাহলে আমাদের আবার কোথায় ঢুকতে হবে? ক্লাস 25 এর ভিতরে। তার ভিতরে কি আছে? তার ভিতরে হচ্ছে কি index.php। আপনি সরাসরি ক্লাস 25 লিখলেও index.php টা রান হবে, অথবা এখানে যদি লিখে দেয় index.php তাহলেও রান করবে, মানে ডিফল্ট ভাবে সেই index.php টাকে রান করে। এইটাকে না লিখলেও হয়। আমি যদি এন্টার দেই, দেখেন তো কিসে করে, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। বুঝলাম সবাই কিভাবে রান করাতে হয়? কার মাইক্রোফোনে এত আওয়াজ করতেছে? ঠিক আছে, তাহলে আমাদের কি লিখতে হবে? এই যে লোকালহোস্ট বেস 4 ক্লাস 25। এটা হচ্ছে কাহিনী, মানে বেসিক্যালি হচ্ছে এই যে লোকালহোস্ট মানে একটু খেয়াল করেন, এই এই জিনিসটা খেয়াল করেন। যখন আমরা লোকালহোস্ট লিখলাম তখন হচ্ছে এই যে htdocs এর ভিতরে ঢুকছে। তো তারপরে কি আছে? বেস 4, তারপরে কি আছে? ক্লাস 25। এগুলো হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমাদের কি আছে? html কোড আছে, তাই না? তো আমরা এখানে এখন PHP কোড লিখবো। PHP কোড, তো PHP কোড লেখার জন্য PHP কোড লিখতে হবে এভাবে, PHP ট্যাগ শুরু, PHP ট্যাগ PHP কোড লিখতে হবে কিভাবে? শুরু শেষ, শুরু এটা শেষ। বুঝতে পারলাম সবাই? বুঝতে পারলাম? এইভাবে লিখতে হবে PHP। তো আমরা যদি এখানে কিছু লিখি, সাপোজ এখানে লিখলাম হ্যালো, হ্যালো হ্যালো কি শো করবে আউটপুটে? আমরা যদি এখানে কিছু লিখি আউটপুট কি শো করবে? কিন্তু কার মাইক্রোফোন এরকম আওয়াজ করে? লাবিব ভাই, লাবিব ভাই আপনি শুনতে পাচ্ছেন? মানে এভাবে ইউজ করা যাবে না, এটা স্ট্রিং। আমরা শিখছিলাম না স্ট্রিং কে কিভাবে রাখতে হয়? কোটেশন অথবা কোটেশন দিয়ে রাখতে হবে। হ্যালো, হ্যালো, তো হ্যালো লেখলে কি শুরু করে? আগে তাও তো করছে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দুইটা মেথড আছে, পিএইচপি তে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে প্রিন্ট। একটা ইকো আর একটা হচ্ছে প্রিন্ট। আমি যদি ইকো করি, ইকো হ্যালো, মানে এই লেখাটা কি করবে? প্রিন্ট করো। করবে না, মানে ইকো বা প্রিন্টের মাধ্যমে এই কাজটা কিসের মাধ্যমে করা যাবে? প্রিন্টের মাধ্যমে করা যাবে।
ইকো বা প্রিন্টের মাধ্যমে আপনি একটা স্ট্রিং কি করতে পারবেন, শুরু করতে পারবেন। তো আমাদের এখানে কি কি টপিক আছে আমরা দেখি তাহলে। ফার্স্ট টপিক ক্লাস, প্রথম হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। আপাতত আমাদের এই যে অবজেক্ট, নাল, রিসোর্স লাগবে না, আমাদের মেইনলি শিখতে হবে হচ্ছে এই ডাটা টাইপগুলো, এগুলোই সবচেয়ে বেশি কাজে লাগবে। স্ট্রিং কি কে বলতে পারবেন? স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং কি? কয়েকটা ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং তৈরি হবে, তাই না? তো যেমন আমরা এখানে লিখছিলাম হ্যালো, হ্যালো কি স্ট্রিং না? এখানে কয়েকটা ক্যারেক্টার মিলে কি হতে থাকে স্ট্রিং। স্ট্রিং তো অবশ্যই অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে। আর স্ট্রিং কে প্রিন্ট করার জন্য মানে যে কোনো লেখাকে, কোনো কিছু, যে কোনো ডাটা টাইপকে প্রিন্ট করার জন্য আপনাকে প্রিন্ট অথবা ইকো ইউজ করতে হবে। শুধু এরে ছাড়া যে কোনো ডাটা টাইপকে প্রিন্ট করার জন্য প্রিন্ট অথবা ইকো ইকো লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ইকো আর প্রিন্টের মধ্যে পার্থক্য আছে। ইকো ইজ ফাস্টার দেন ইজ প্রিন্ট, মানে ইকোতে যেহেতু আগে লোড হয়, প্রিন্টে তার চেয়ে স্লোলি লোড হয়। এক নাম্বার পার্থক্য। দুই নাম্বার পার্থক্য হলো ইকোতে ইকোতে হচ্ছে একাধিক প্যারামিটার ইউজ করা যায় না। মানে ইকো হচ্ছে একটা মেথডের মধ্যে প্যারামিটার থাকে, মানে ফাংশন আর কি। তো ইকোতে একাধিক প্যারামিটার ইউজ করা যায় না, বাট প্রিন্টে ইউজ করা। আমি মনে হয় গুগলে দেখি। কি লিখে দেখেন, echo and print are more or less the same. They are both used to output data to the screen. The difference are small. Echo has no return value, but print has a return value of 1, so it can be used in expression. Echo can take multiple parameters, মানে echo এর মধ্যে অনেকগুলো প্যারামিটার থাকে, ওটা বলে রাখছি। Print can take one argument. Echo is marginally faster than print. echo হচ্ছে print এর চেয়ে faster। দুই নম্বর হচ্ছে echo তে কোনো রিটার্ন ভ্যালু দেয় না, বা প্রিন্টের মধ্যে একটা রিটার্ন ভ্যালু দেয়, সেটা হচ্ছে 1। তিনটা পার্থক্য মনে রাখেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি, ইকোতে মাল্টিপল প্যারামিটার ইউজ করা যায়, প্রিন্টে কেবলমাত্র একটা প্যারামিটার ইউজ করা যায়। তিনটা পার্থক্য আমাকে মনে রাখেন। এটা কেন, কি প্যারামিটার কি জিনিস বা রিটার্ন ভ্যালু কি জিনিস, এগুলো এখন আসতে পারে, এগুলো পরে। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা যাচ্ছি ইন্টিজার। তো অলরেডি জানি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ফ্লোটও আমরা জানি, বুলিয়ানও আমরা জানি, বুলিয়ান মানে ট্রু এবং ফলস। এরেও আমরা জানি, এরে মানে হচ্ছে, এটা কি বলেন তো, একটা ভেরিয়েবলের মধ্যে সেম টাইপের ডাটা স্টোর করে রাখা, অনেকগুলো ডাটা আছে, তাই না? তারপরে আমরা শিখবো হচ্ছে স্টেটমেন্ট রুলস, কনক্যাটেনেশন। স্টেটমেন্ট জিনিসটা হচ্ছে, এটা একটা স্টেটমেন্ট, মানে প্রত্যেকটা লাইনকে বলা হয় একটা স্টেটমেন্ট। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হবে, এটা হচ্ছে রুলস। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে, নাহলে কাজ হবে না, বুঝছেন? তারপর কনক্যাটেনেশন রুলস। কনক্যাটেনেশন জিনিসটা কি? কনক্যাটেনেশন জিনিসটা হচ্ছে কয়েকটা স্ট্রিংকে যুক্ত করা। আমরা জাভা স্ক্রিপ্টে যে করে করছিলাম না, স্ট্রিং যুক্ত করা করছিলাম না? ধরেন আমি এখানে হচ্ছে আমি একটা লিখলাম যে ওয়েব অ্যাপ, এখানে লিখলাম হচ্ছে ডিজাইন, এখানে লিখলাম হচ্ছে এন্ড, এখানে হচ্ছে ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আমি যদি এই লেখাটাকে ইউজ করি, প্রত্যেকটা লাইনের শেষে অবশ্যই সেমিকোলন হবে, তাই না? তো
আমাদেরকে এখানে আউটপুটে শো করবে। দেখেন তো নো আউটপুট, সিনট্যাক্স এরর, মানে আউটপুট আমাদেরকে শো করবে না। কারণ এই যে মাঝখানে যে স্পেস আছে, স্পেসও একটা ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টার। তো ক্যারেক্টারকে অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে না। এখানে আমি কোটেশন দিচ্ছি না, স্পেসের মধ্যে কোনো কোটেশন আছে নাই। তাহলে এই লেখাগুলোকে আপনি এখন কি করবেন, একসাথে করবেন, মানে ওয়েব ডিজাইন এই লেখাটাকে একসাথে যুক্ত করবেন ডট দিতে হবে। এটা গো ডট, এটা গো ডট, মানে ডট দিয়ে একাধিক স্ট্রিং কে কি করা যায়, একসাথে যুক্ত করা যায়। যদি আপনি এটাকে রান করেন তাহলে দেখা যাবে এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লেখাটা চলে এসেছে। মাঝখানে স্পেস নাই, কারণ এখানে আমি স্পেস দিই নাই, এখানে স্পেস দিয়ে দিই, এখানে স্পেস দিই, তাহলে স্পেস হয়ে যাবে। ওয়েব ডিজাইন ডট দিয়ে কি করা হয়, একাধিক স্ট্রিংকে একসাথে যুক্ত করা হয়। আমি যদি ডট না দিতাম তাহলে আমি এটা দা কোটেশন দিতাম, এখানে কোটেশন শেষ করতাম, মাঝখানে এই লেখাগুলোকে রাখতাম, তাহলে তো একটা লেখা একটা স্ট্রিং হইতো। বাট এখানে তো অনেকগুলো স্ট্রিং, অনেকগুলো স্ট্রিংকে একসাথে রাখার, একসাথে করার অল্প কিভাবে, ডট মাধ্যমে। কমা দিয়েও হয়, এখানে কমা দিলেও কাজ করে, কমা দিয়েও করা যায়, কনকেট করা যায়। ইউজ করবেন কোথায়, এই কমা ডটের পরিবর্তে এই জায়গার মধ্যে এমনি এমনি, না 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 না, এটা তো কনক্যাট, মানে এই জিনিসটা কি কনক্যাট করছে, দুইটা স্ট্রিং কে একসাথে যুক্ত করছে। এখানে কিভাবে ইউজ করবেন, কি আসছে, এরর 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 এরর, আপনি বুঝছেন, মানে এটা তো যুক্ত করার জন্য আপনাকে হয় কমা দিতে হবে, না কি দিতে হবে, ডট দিতে হবে, কমা দিতে হবে। তো এটা হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট রুলস এবং কনক্যাটেনেশন আমরা শিখলাম। ইকো এবং প্রিন্ট অলরেডি শিখে ফেললাম। তারপর আর সিঙ্গেল ডাবল রুলস, সিঙ্গেল ডাবল রুলস। তার আগে আমরা শিখি, একটু আমি মনে হয় তাড়াতাড়ি যাচ্ছি, সবাই একটু মনোযোগ হন। হ্যাঁ, আপনি যদি তাড়াতাড়ি যাই বা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে বললে, ঠিক আছে, চুপ করে বসে থাকেন না, সব কিছু করবো, সব কিছুই করবো, ঠিক আছে। তো এখন আমরা শিখবো পিএইচপি এর মধ্যে কিভাবে এইচটিএমএল ট্যাগ ইউজ করা যায়, পিএইচপি এর মধ্যে কিভাবে এইচটিএমএল ট্যাগ ইউজ করা যায়। দেখেন, ধরেন আপনি একটা পিএইচপি ট্যাগ নিলেন, সব কিছু ইউজ করা যাবে, পিএইচপি ট্যাগ, ট্যাগ শুরু, এখানে লাগলেন হ্যালো বাংলাদেশ, এখন কি আউটপুট আসবে, তাহলে কেন আসে নাই, এই পুরোটা একটা স্ট্রিং এর মতো, এটা কিসের মতো কাজ করতেছে, স্ট্রিং এর মতো। এখন কোনো এরর দেবে না, দেখেন সেমিকোলন দিলাম, এখন কোনো এরর আসবে না, বাট আউটপুট তো আসে নাই। তো আউটপুট আনার জন্য পিএইচপি তে কি করতে হয়, ইকো করতে হয় না, যদি ইকো 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 দিলে হয়ে যাবে। এইচপি এর মধ্যে আছে, বুঝছেন, এখন কিন্তু সেই কোথায় আছে, এইচ2 এর ভিতরে, এই যে এইচ2 হ্যালো ওয়ার্ল্ড দেখা যাবে, এইচ2 হ্যালো বাংলাদেশ। তাহলে এইচ2 কে আমি বসাতে পারবো, বাট কি করতে হবে, ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, মানে সে একটা স্ট্রিং, সে একটা কি স্ট্রিং হিসেবে কল্পনা করে, মানে যত ট্যাগ আছে সবগুলোকে কিসের মাধ্যমে কল্পনা করতে হবে, স্ট্রিং এর মতো, মানে ডাবল কোটেশন দিয়ে ইকো করতে হবে। বুঝছেন নি কাহিনী। এখন ধরেন আমি আরেকটা ট্যাগ নিই, ধরেন আমি এখানে নিলাম এই6 শেষ করলাম, এখানে আমি লিখলাম, ধরেন আমার একটা স্ট্রিং লিখে নিই,
ওয়েব ডেভেলপমেন্ট। তো আমি এখানে যদি একই ইস্যু করি, এখন কি আউটপুট শো করবে? এখন তো কি আছে, এরর। কেন এরর? আমি না বলছিলাম যে ট্যাগগুলোকে একটা স্ট্রিং হিসেবে কল্পনা করতে হবে। তাহলে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তাহলে এগুলাই কি করতে হবে? অবশ্যই অবশ্যই ডাবল কোটেশন অথবা single quotation। তাহলে এটাও ডাবল কোটেশন অথবা single quotation। তাহলে এটা একটা স্টেটমেন্ট না, সেমিকোলন, এটা তো স্টেটমেন্ট, সেমিকোলন। এখন আউটপুট আসে কিনা? আসছে, ওয়েব ডেভেলপমেন্ট আসছে, বাট এটা যে H6 এর মধ্যে আছে তা কিন্তু বলে নাই। তাহলে আমাকে কি করতে হবে? এটাকেও কি করতে হবে, এটাকেও কি করতে হবে, আলাদা আলাদা ভাবে। কিন্তু এখন যদি একে করি, এই যে এখন কিন্তু এই সিস্টেমের মধ্যে, এখন কিন্তু সেই সিস্টেমের মধ্যে আছে। নিশ্চয়ই একটু ঝামেলা লাগে না? একটু ঝামেলা তো হবেই, বুঝছেন? কে কে বোঝেন নাই? ইজি লাগতেছে? কার কাছে ইজি লাগতেছে? তাই চ্যানেলটা কার কাছে ইজি লাগতেছে? চ্যাট বক্সে এই মেসেজ দেন, তাহলে আমি একটু ইয়ে হবো আর কি, মানে ভালো লাগবে, ভালো লাগবে। ইজি বললে তো ভালো লাগে, ইজি ইজি লাগলে তো ভালো। যারা আচ্ছা নতুনদের মধ্যে কাদের ইজি লাগতেছে সেটা আমি শুনতে চাই, যারা একদমই নতুন তাদের মধ্যে কাদের ইজি না? নতুনদের মধ্যে কাদের কাছে ইজি লাগে, মানে মোটামুটি ভালো লাগতেছে ক্লাসটা? নতুন কে? জাহিদ ভাই একদম নতুন, মানে এই টপিক সেট একদম নতুন। মারুফ ভাই আগে করছেন? বস একটা, জি ভাইয়া ভালোই, ও ভাইয়া তো আছে। আচ্ছা, আমরা দুজনকে রেসপন্স পাইলাম, রুহুল আর একটা হচ্ছে ওয়াহিয়া। মানে এই দুজন মনে হয় আগে থেকে কিছুটা পারতো, তো নতুনদের মধ্যে তো আমি কাউকে পাচ্ছি না। নতুনদের মধ্যে কি অবস্থা? আচ্ছা যাই হোক, এখন আমাদের এই যে এটা কি করলাম আমরা, পিএসপির ভিতরে এইচটিএমএল, পিএসপির ভিতরে কি এইচটিএমএল, তাহলে এখন আমরা শিখবো এইচটিএমএল এর ভিতরে পিএসপি, উল্টা না, উল্টাটা শিখবো। হ্যাঁ, তো আমি এখানে পিএসপি ট্যাগ কেটে দিচ্ছি, আমি এখানে এইচটিএমএল ট্যাগ নিয়ে এসেছি। মনে রাখবেন অবশ্যই পিএসপির ভিতরে এইচটিএমএল ইউজ করতে হলে বা এইচটিএমএল এর ভিতরে পিএসপি ইউজ করতে হলে index.php এই এক্সটেনশন দিতে হবে। আপনি index.html এর ভিতরে পিএসপি কোড লিখতে পারবেন না। আবার বললাম, index.html এর মধ্যে পিএসপি কোড লেখা যাবে না, মাথায় রাখতে হবে। তো আমি html5 দিলাম, ট্যাব প্রেস করলাম, এই যে আমার এখানে তৈরি হয়ে গেছে html এর স্ট্রাকচার। তো আমি এখানে লিখবো হচ্ছে, আমি h1 ট্যাগ নিলাম। এখন h1 ট্যাগের ভিতরে আমি এখানে পিএসপি ট্যাগ লিখবো। তাহলে কিভাবে লিখতে হবে? সেম পিএসপি ট্যাগ শুরু, মানে যে কোনো জায়গায় আপনি এভাবে লিখতে পারবেন, পিএসপি ট্যাগ শেষ, এর ভিতরে আসছে আপনি কি করতে পারবেন? পিএসপি কোড করতে পারবেন। বুঝছেন নি? মানে আপনার যেখানেই প্রয়োজন সেখানেই এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। আপনার ইমেজ দিবেন, ইমেজের ভিতরে একটা পিএসপি ট্যাগ লিখবেন, তাহলে ওই জায়গায়ও পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ। এখন ধরুন আমি এটার মধ্যে লিখে দিলাম যে ইকো হ্যালো উই আর ডেভেলপার, সেভ করলাম। সেভ করে এখন আমি রান করছি, দেখেন তো কি হয়। কি করলাম, এই যে পিএইচপির ভিতরে ইকো করছি হ্যালো হ্যালো উই আর ডেভেলপারস, আর এই জিনিসটা কি কার ভিতরে আছে? এই ধরনের মধ্যে না, একই তো জিনিস। এই ধরনের মধ্যে এটা কি হবে? কোথাও মনে ভুল করছি, সেমিকোলন দেন এখানে, সেমিকোলন দেন, সেমিকোলন সেমিকোলন দেন, প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতে হবে না? বুঝুন,
সেমিকোলন দিতে হবে না প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে, এই সেটাই। তাহলে HTML এর ভিতরে PHP এর ভিতরে কি HTML পাবো? আমরা পারবো? কারা কারা পারবে না হাত তুলেন। আচ্ছা চেয়ার এখন কারা কারা পারবে না হাত তুলেন। ভাইয়া বুঝবো কিভাবে কখন PHP ইউজ করলে ভালো হবে? সার্ভার সাইড নিয়ে কাজ করার সময় তো অবশ্যই PHP লাগবে। মানে কোশ্চেনটা আমি বুঝতে পারি নাই। আমাদের তো ডাটাবেস থেকে, হ্যাঁ আমাদের তো ইয়েগুলো কোথা থেকে আসবে? ডাটাবেস থেকে আসবে। আপনি তো HTML দিয়ে ডাটাবেস থেকে ডাটা এখানে আনতে পারবেন না। তখন আপনার কি লাগবে? PHP লাগবে। HTML দিয়ে তো ডাটাগুলোকে ধরা যাবে না। মানে আমাদের যে ডাটাবেস থেকে ডাটাগুলো আসবে ওগুলো কিসের মাধ্যমে ধরবো? আমরা PHP ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ধরবো। ধরে আমরা এখানে HTML ট্যাগের মধ্যে বসাই দিব। বুঝছেন নি কাহিনী? আবার ডাটাগুলোকে পাঠাবো কিসের মাধ্যমে? PHP এর মাধ্যমে পাঠাবো। আনবো, রাখবো, আবার ডিলিট করবো, আপডেট করবো, ডিলিট করবো, কিসের মাধ্যমে করবো? PHP এর মাধ্যমে করবো। কিন্তু আমাদের যে ওয়েবসাইট গুলো এখন বানাচ্ছিলাম আগে এগুলো হচ্ছে স্ট্যাটিক, এগুলো সরাসরি আমরা HTML এর ভিতরে ট্যাগ লিখে দিই। যেমন হ্যালো ইয়ার ডেভেলপার, এখানে সরাসরি লিখে দিচ্ছি, কিন্তু এই লেখাটা তার এভাবে আসবে না। এই লেখাটাকে আসবে হচ্ছে কি ডাটাবেস থেকে আসবে। ডাটাবেস থেকে আমাদের এখানে এই জিনিসটা ইকো হবে। বুঝছেন নি কাহিনী? আর কয়দিন পরে বুঝবেন খেলাটা। বুঝছেন? PHP এর সাথে ডাটাবেজের খেলা হবে কয়দিন পরে। কি খেলা বলবো আমরা? ফুটবল না ক্রিকেট? ফুটবল খেলা হবে। ফুটবল খেলা, ফুটবল খেলা তো হয় 1.5 ঘন্টার করে, আমরা তো খেলবো 4 ঘন্টার করে, ঠিক না? হ্যাঁ তাহলে হবে, হ্যাঁ তাহলে হবে হচ্ছে টি20 ম্যাচ। তাহলে আমরা কয়দিন পরে এই যে টি20 ম্যাচ খেলবো, ঠিক আছে? তো সবাই দেখার জন্য প্রস্তুত এই টি20 ম্যাচটা, কে জিতে কে হারে। সবাইকে আমন্ত্রণ। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম PHP এর ভিতরে HTML এবং HTML এর ভিতরে PHP। এখন আমরা শিখবো সিঙ্গেল ডাবল রুলস। এটা আবার কিটা? আমি একটু আবার এগুলো কেটে দিই, কেটে দিলাম। এখানে আমি PHP লিখবো। তাহলে PHP লেখার জন্য PHP ট্যাগ শুরু, PHP ট্যাগ শেষ, তাই নাকি? বুঝছে না? এবার এটার ভিতরে আমি একটা PHP এর ভিতরে HTML লিখবো। আমাদের অবশ্যই ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে, মাথায় রাখতে হবে। PHP এর ভিতরে HTML, হ্যালো নিউ ডেভেলপার। আপনার নিউ না ওল্ড আছে কি? এটাকে আমি এখন আউটপুট হিসেবে দেখানোর জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই ইকো করতে হবে। ইকোটাই বেশি ইউজ করবো, প্রিন্ট কম ইউজ করবো। যদি আমি এটাকে রান করি তাহলে আমাদের স্ক্রিনে এটা শুরু হবে, তাই না? তো আমি এটার মধ্যে CSS ব্যবহার করবো, CSS স্টাইল ডট CSS। তো আমি এখানে ইনলাইন CSS ব্যবহার করি। স্টাইল ইকুয়াল টু কালার রেড। এখন কি সে রেড হবে? কে বলতে পারবেন হবে না হবে না? হবে হবে না? বলতে আনএক্সপেক্টেড কালার কেন? কারণ হচ্ছে আমরা শিখছিলাম না সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে। তাহলে এই লেখাটা কোন কোটেশনের মধ্যে আছে? সম্পূর্ণটা ডাবলের ভিতরে না, সেক্ষেত্রে ডাবল। তাহলে ভিতরে যদি কোটেশন দিতে হয় তাহলে ভিতরে কোটেশন লিখে দিতে হবে সিঙ্গেল। তাহলে এই কোটেশনটাকে অবশ্যই সিঙ্গেল, দেখো অবশ্যই সিঙ্গেল। এখন দেখো তো রান করে কিনা। বুঝতে পারলাম। এখন যদি আরেকটা এখানে এই একটা দিচ্ছি আমি টেক্সট অ্যালাইন সেন্টার। HTML ভুলে গেছেন? HTML CSS বুটস্ট্র্যাপ করতে বুটস্ট্র্যাপ
মনে আছে তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হইলো কাহিনী। এখানে আমরা হচ্ছে সিঙ্গেলের ভিতরে ডাবল, ডাবলের ভিতরে সিঙ্গেল। আমরা এতক্ষণ কি এই বিষয়গুলো অলরেডি শিখে ফেললাম। বুঝছুন না বুঝছেন না? আপনাদের কয়েকটা আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ বলেন তো, যেগুলো আপনারা ইউজ করেন সচরাচর। মানে আমরা, আমাদের বুঝতে সমস্যা হয়, আপনাদের ল্যাঙ্গুয়েজটা এরকম কয়েকটা ল্যাঙ্গুয়েজ বলেন তো, আপনার টাঙ্গাইলের আর কি, যেগুলা বই বই পত্রে নাই। এরকম কোন ল্যাঙ্গুয়েজ আছে? হ্যাঁ, আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা। ও, আপনারা তো আবার শহরের শহরের মানুষ, টাঙ্গাইল শহরের। হ্যাঁ বলেন। কি বা? কি বা আসন? কি বা আসন? হুম। তরকারি অনেক জায়গায় সালন কয়, সালন। সালন। সালন সালন কয়। আবার কয় তরকারি কয়। তরকারি ঝুললে রসা কয়, রসা। ঝুলও কয়। কোথায় আপনাদের এলাকায়? সুরা, আমাদের এলাকায় বলে রসা অথবা ঝুল, ঝুল। আপনাদের এলাকায় সবজি আইটেমের নাম রসা? রসা আর কোনটা কোনটা কয়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আর আর দেখেন, আমরা এখন শিখবো হচ্ছে হোয়াট ইজ ভেরিয়েবল এবং হাউ টু ইউজ ভেরিয়েবল। আমরা তো অলরেডি জানি যে ভেরিয়েবল জিনিসটা কি, আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভেরিয়েবল জিনিসটা কি, কে বলতে পারবে সুন্দরভাবে? কন্টেইনারের মতো, হ্যাঁ। হ্যাঁ, যার মধ্যে ডাটা রাখা যাবে। আর কেউ? হুম, ঠিক আছে। তারপর আর কি বলতে পারবেন? আর কি বলতে পারবেন? অঙ্কের মধ্যে ভেরিয়েবল? অঙ্কের মধ্যে ভেরিয়েবল জিনিসটা কি ছিল? অঙ্কের ভাষায় বলেন। ওখানে হয়েছে। ঠিক আছে। তো ভেরিয়েবল হচ্ছে, মানে এটা ইউজ করা হয় ইনফরমেশন স্টোর করার জন্য। ইনফরমেশন স্টোর করার জন্য। ধরেন আপনি বাজার থেকে চাল কিনলেন, চালের দাম 500 টাকা। এটা দাম কত? 500। এটা দাম নামও একটা ভেরিয়েবলের মধ্যে 500 রাখলেন। এটা হচ্ছে ইনফরমেশন স্টোর, যাতে আপনি পরিবর্তে ওই ভেরিয়েবলটাকে ইউজ করে ম্যাথমেটিক্যালি কোনো কিছু করতে পারেন। বুঝছেন? ধরেন আপনি এখানে লিখলেন, তো পিএইচপি তে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ডলার সাইন ইউজ করতে হয়। বুঝছেন? কি ইউজ করতে হয়? ডলার সাইন। আমি আপনাদের নাম রাখলাম, নেম। নেম একটা ভেরিয়েবল। নেমের ভিতরে আমি কি লিখলাম? মালিহা। এখন নেমের ভিতরে কি আছে? মালিহা এই নামটা স্টোর করা আছে। বুঝছেননি? আমি যদি লিখি ডিপার্টমেন্ট, মালিহা ডিপার্টমেন্ট কি? কেমিস্ট্রি। কেমিস্ট্রি বানানো নিচে নি না? এম, এম ই নাকি? তারপর ধরেন লোকেশন, টাঙ্গাইল। তারপরে ধরেন হচ্ছে ইউনিভার্সিটি, এম বি এস টি ইউ নাকি? এটা না?
এই যে এক একটা যে আইটেম নেম, ডেভেলপার, লোকেশন, ইউনিভার্সিটি, এই দিকগুলো কি একটা ভেরিয়েবল। ভেরিয়েবল লেখার নিয়ম কি? প্রথমে ডলার সাইন, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম, তো ভেরিয়েবলের নাম দেওয়ার জন্য অবশ্যই প্রথমে লেটার থাকতে হবে অথবা আন্ডারস্কোর থাকতে হবে। লেটার থাকতে হবে অথবা আন্ডারস্কোর যাবে, বাট কখনো নাম্বার ইউজ করা যাবে না। ভেরিয়েবলের শর্ত প্রথমে সুন্দরভাবে লেখা আছে যে সকল প্রকার ডাটা টাইপের জন্য লেখা আছে দেখেন, a variable starts with a dollar sign followed by the name of the variable. A variable must start with a letter or the underscore. A variable name cannot start with a number. A variable name can only contain alphanumeric characters, that means alphabet অথবা numeric character and underscore এগুলো থাকতে হবে। ভেরিয়েবল নেমস আর কেস সেনসিটিভ। আপনি এক জায়গায় এইভাবে ইউজ করে ডিক্লেয়ার করলেন, আরেক জায়গার মধ্যে এভাবে ইউজ করতে পারবেন না, তাহলে দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল হয়ে যাবে। এটা হচ্ছে রুল, বুঝছেন? এখান থেকে আপনারা কি করবেন, এই রুলগুলা করে ফেলবেন, বুঝুন? আমি গেলাম গা মানে আপনি গেছেন গা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আমরা কই যে আমরা যে কই যে আমি যাই, বুঝছেন? আমি যাই, আমি খেয়ে লেছি, আমি পড়ে লেছি, এরকম কিছু। তো ধরুন আমি নেমটাকে এখন পিন করাবো, তখন আমি লিখবো ইকু দিয়ে ভেরিয়েবলের নাম। ইকু দিয়ে, ইকু না করলে কিন্তু প্রিন্ট হবে না। আপনি এখানে যাই লেখেন না কেন, যত কিছুই লিখলেন বাট ইকু করলেন না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, বুঝুন? দুটোটা ইউজ করা যাবে, তবে ইকুটা ফাস্টার কাজ করে। দেখেন আমি রান করলাম, এই যে মালিয়াতে করতে। আমি যদি এবার ডিপার্টমেন্টকে শো করতে চাই, ইকু ডলার সাইন ডিপার্টমেন্ট একসাথে শো করবে, মালিয়া কেমিস্ট্রি। আমি চাই কেমিস্ট্রি লেখাটা নিচে শো করবে, তাহলে আমি একটা ব্রেক দিয়ে দিই, এখানে একটা ব্রেক ইউজ করি। ব্রেক কি নিজে একটা কি স্ট্রিং, ব্রেক একটা ট্যাগ না? স্ট্রিং কে কনকেট করব কিভাবে? ডট দিয়ে না? এই দেখেন ডট দিয়ে কনকেট করছি, এটা বুঝছেননি? দেখেন তো আমি নেমের সাথে ব্রেক কে কনকেট করছি ডটের মাধ্যমে, বুঝছেন? ইকো করবে, করা যাবে, করা যাবে। এই যে আপনি এভাবে করতে চান, এখানে ব্রেক আবার ইকো লিখতে হবে, এভাবে করতে চান। আমি এক লাইনে করে রাখলাম, এক লাইনে, বুঝতে পারছেন না? ডট দিয়ে এটাও করা যাবে, বুঝলাম? তো ভেরিয়েবল আপনারা আশা করি ক্লিয়ার। হাউ টু ইউজ ভেরিয়েবল সেটাও শিখে বললাম। হোয়াট ইজ কনস্ট্যান্ট, হাউ টু ইউজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট কি বলেন তো, ম্যাথমেটিক্সের ভাষায় বলেন। পাই, হ্যাঁ। কারণ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে মালিকা, আর একটা ভেরিয়েবল নিলাম ওয়ান, এখানে নিলাম হচ্ছে তার নেম ওয়ান না, নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, তাসনিম। তো এখন যদি আমি কি করি, নেমকে বলেন তো কার নামটা শুরু হবে, মালিয়া শুরু হবে না তাসনিম শুরু হবে? শুরুটা শুরু হবে, হ্যাঁ দ্বিতীয়টা শুরু হবে, কারণ ভেরিয়েবলের নাম কি পরিবর্তনশীল না? লাস্ট এটা শুরু হবে, লাস্ট ফার্স্ট টু
হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। ভেরিয়েবল মানে কি? পরিবর্তনশীল। প্রথমে ছিল মালিয়া, পরে আমি এই ভেরিয়েবলের মধ্যে নাম চেঞ্জ করে দিয়েছি তাসকিন, তাহলে এই মালিয়া বাদ দিয়ে এখন কি হয়েছে? তাসকিন স্টোরি। বাট কনস্ট্যান্ট যদি অ্যাপ্লাই করেন তাহলে এটাকে আর চেঞ্জ করা যাবে না। কনস্ট্যান্টের মানে কি? ফিক্সড। আমি যদি এখানে কনস্ট্যান্ট ইউজ করতাম তাহলে আমি যতই নেমের ভ্যালু চেঞ্জ করতাম তাহলেও সে আগেরটাই পেত। বুঝছেননি? তো আমি একটা কনস্ট্যান্ট বানাই। কনস্ট্যান্ট বানানোর জন্য পিএইচপি তে কনস্ট্যান্ট বানানো হয় ডিফাইন নামক একটা মেথডের মাধ্যমে। কিসের মাধ্যমে? ডিফাইন। ডিফাইন ডিফাইন নামক একটা মেথড। এটার মধ্যে দুটা আর্গুমেন্ট থাকবে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ভ্যালু। নেম হচ্ছে কনস্ট্যান্টের নাম কি দিবেন, দিলাম হচ্ছে নেম। নেম, তারপর কনস্ট্যান্টের ভ্যালু কি দিবেন, দিলাম হচ্ছে মালিয়া। তাহলে কনস্ট্যান্টের নাম কি? নেম। আর ভ্যালু কি? মালিয়া। তো আমি যদি এখন ইকো করি নেম কে, এখানে কিন্তু এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মধ্যে আর ডলার সাইন দিতে হয় না। আমি যদি এখানে সেট করি তাহলে দেখা যাবে, কোথায় ভুল করলাম, কোটেশন দিতে হবে। মানে এখানেও কোটেশন, এখানেও কোটেশন। তাহলে এটা একটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আপনি যত জায়গায় এই নেমটাকে শো করাবেন সব জায়গার মধ্যে মালিয়া কি হবে? মালিয়াটা তার নাম ফিক্সড, মানে এই নেমের ভ্যালু মালিয়া ফিক্সড। আমি যদি এখানে আরেকটা কনস্ট্যান্ট বানাই, ডিফাইন দিলাম হচ্ছে এস, দিলাম হচ্ছে মালিয়ার সাপোজ রাগ করেন না 21 দিলাম, একটু করি এস, তাহলে দেখেন তো কি প্রিন্ট হয়। আমি জ্যাক ইউজ করছি, এখন আমি যদি এজ এজ যা আছে তার ঠিক এমনি লিখছি না, আমি যদি এখানে এজ লিখি এজিটি, এখন কি আউটপুট শো করবে? আউটপুট কি এখন 21 শো করবে কিনা বলেন তো? আচ্ছা দেখেন, তাহলে আমরা যেটা শিখতেছিলাম যে আপনার হচ্ছে দেখা যাবে ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা আমি এখানে ডিফাইন করছি এজ ভ্যালু 21, কিন্তু ইক করছি যে স্মল এ দিয়ে বড় হাতের এ দিয়ে। এখন কি আউটপুট কি 21 শো করবে কিনা? আচ্ছা আমি আপনাদের এটা ডিফাইন পর্যন্ত দেখেছি না? হ্যাঁ শো করবে কেউ, দেখেন এটা হচ্ছে কেস সেনসিটিভ, মানে আপনি যদি এখানে যাভাবে লিখছেন না বড় হাতের ছোট হাতের এখানেও সেম ওইটাই লিখতে হবে। কেস সেনসিটিভ মানে এখানে আপনি উল্টাপাল্টা লিখলে হবে না। ডিফাইন যেটা দিয়ে করবেন সেটাই আপনাকে কি করতে হবে? ইউজ করতে হবে। এরকম কাজ করছে। বাট আমি যখন কি করব, যখন আমি চাই এটাকে কেস ইনসেনসিটিভ বানাবো, কেস ইনসেনসিটিভ বানাবো মানে আমি যাই দেখি না কেন তাই শো করবে। আমি যদি বড় হাতের লিখি এখানে, আমি যদি লিখি এ ডি ই, তাহলেও আউটপুট 21 শো হবে। কিন্তু এখন কিন্তু আউটপুট শো করছে না, দেখেন এখন কিন্তু একটা এরর শো করছে, শো করছে না। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা ফলস দেব, ফলস ফলস ইউজ করছি।
যখন আমি ফলস ইউজ করব তখন কিন্তু ফলস না করে আমরা ট্রু করছি, তো ট্রু ট্রু ইউজ করবো যখন, তখন কিন্তু এই জিনিসটা আর এই জিনিসটা সেম কাজ করবে। দেখেন কাজ করছে। মানে এখানে ট্রু ট্রু ইউজ করা মানে আমার এখানে কেস ইনসেনসিটিভ করা, মানে আমি যাই লিখি না কেন তাই শো করবে, এরর দেখাবে না। আমি যদি এখানে কোনো কিছু না দিতাম তখন কিন্তু এটা এরর দিত, তখন কিন্তু কেস সেনসিটিভ, এটা এরর। আর যখন আমি এখানে ট্রু ইউজ করছি তখন এখন হয়ে গেছে কেস ইনসেনসিটিভ। বুঝতে পারছেন সবাই? তো ডিফাইন দিয়ে কি করা হয়, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়। ডিফাইনের ভ্যালু প্যারামিটার থাকে তিনটা, প্রথমে কনস্ট্যান্টের নেম, তারপর হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু, তারপর হচ্ছে কেস ইনসেনসিটিভ না কেস ইনসেনসিটিভ না। যদি আপনি এখানে ফলস দেন তাহলে কেস সেনসিটিভ, আর যদি ট্রু দেন তাহলে কেস সেনসিটিভ না। এগুলো দেন, বেশি কঠিন কিছু না, আমার মনে হয় আপনারা পারবেন। এখানে বলছে যে ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট। আমি যদি এখানে ট্রু দেই তার মানে আমি এখানে এস বড়তে ছোটতে মিক্স করলে কাজ করবে, আর আমি যদি মিক্স না দেই তাহলে কাজ করবে না। আমি যদি এখানে এখন কাজ করবে না, এটা এরর দেখাবে। ফলস দেওয়া দিলে যা না দিলেও যা, মানে ফলস দিলেও কেস সেনসিটিভ, না দিলেও কেস সেনসিটিভ। এখন কেস সেনসিটিভ, আর যখন আমি ট্রু দিব তখন কি হবে, কেস ইনসেনসিটিভ, মানে তখন কাজ করবে। ইউজ করে করে দেখবেন। হ্যাঁ, তারপরে দেখেন ভেরিয়েবল ভ্যালু চেঞ্জ হতে পারে, কনস্ট্যান্ট ভ্যালু ইজ ফিক্সড ফর এ প্রসেস। তো এই যে ডক ফাইলটা, লাবিব ভাই আপনার কাছে ডক ফাইলটা আছে? আচ্ছা, এটা লিংকটা ওনাদেরকে দিয়ে দেন তো, বলেন যে এখানে যা যা পড়াইছি এগুলো একটু প্র্যাকটিস করার জন্য W3 স্কোপ থেকে। তাহলে আমি আপনাদের একটু প্র্যাকটিস টাইম দিচ্ছি, আমার গলা অলরেডি গেছে গা, আবার ব্যাক করছি আপনাদের সাথে। তা দিলে তো ভালো ছিল, পাঠিয়ে দেন।